সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমরা কিভাবে ডেটাবেজে কোনো একটা ইমেজ, পিকচার বা ফটো এগুলো আমরা ইনসার্ট বা আপলোড করতে পারি এবং তারপরে সেটা আমরা ডেটাবেস থেকে ওয়েব পেজে ডিসপ্লে করতে পারি এবং সেটা পিএইচপি মাইএসকিউএল ডেটাবেস ব্যবহার করে। তো এটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো প্রথমে আমরা ওয়েব পেজ ডিজাইনে গিয়ে আমরা একটা পিকচার আপলোড করার একটা অপশন রাখবো। তো সেখান থেকে আমরা পিকচার চয়েস করব, তারপর সাবমিটে প্রেস করব। তো প্রথমে সেটা ডেটাবেজে চলে যাবে। তো তারপরে আমরা যে কাজ করব সেটা আমরা ডেটাবেস থেকে আমরা ওয়েব পেজে সেটা ডিসপ্লে করাবো। তো এটাই আমরা করতে চাচ্ছি, খুবই সিম্পল একটা ব্যাপার। তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো যেহেতু এটা আমরা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করব, তো এজন্য আমাদের বেশ কিছু জিনিস আমাদের লাগবে। তো সেটা হলো পিএইচপি হলো একটা ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা সার্ভার বেসড, অর্থাৎ এটা একটা সার্ভারে রান করে। তো আমাদের তো আসলে যে মেইন সার্ভার সেটা তো আমাদের নেই, তো আমাদের আছে একটা লোকাল সার্ভার যেটা ফ্রিলি পাওয়া যায়। তো আমরা একটা লোকাল সার্ভার ইনস্টল করে দিব যেটার নাম হলো জ্যাম্প অ্যাপাসি সার্ভার। এটা তো এখানে গিয়ে আপনাদেরকে জাস্ট অ্যাপাসি অন করতে হবে। আশা করি এটা আপনাদের সবার আছে। আপনার যদি এটা না থাকে তাহলে গুগল থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে নেবেন। তো তারপরে আমাদের একটা ডেটাবেস লাগবে। তো আমরা ডেটাবেস হিসাবে এই মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ এটা আমরা ব্যবহার করব। তো এটা যদি না থাকে তাহলে আপনারা একটু কষ্ট করে ডাউনলোড অ্যান্ড ইনস্টল দিয়ে দিবেন। তো ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব, একটা টেক্সট এডিটর ওপেন করব। তো যেখানে আমরা প্রথমেই এই পিকচার আপলোড করার একটা অপশন আমরা আগে তৈরি করব, তারপরে আমরা সেটা সাবমিট করব, তারপর ডেটাবেসে চলে যাবে। তো আমি একটা টেক্সট এডিটর ওপেন করলাম যেটার নাম হলো অ্যাটম। তো এখানে গিয়ে আমি যে কাজটা করব এটা হলো ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে ওপেন ফোল্ডার। তো এটা আমি কেন করলাম কারণ আমরা যদি পিএইচপি নিয়ে কাজ করি তাহলে আমাদের একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো আমরা এই লোকাল সার্ভার জ্যাম্প সার্ভার এটা আমরা যেই ফোল্ডারে রেখেছি আমাদের সেই ফোল্ডারের ভেতরেই এসটি ডক্স নামে একটা সাব ফোল্ডার আছে। সেখানে আমাদের যত পিএইচপি প্রজেক্ট, পিএইচপি ফাইল সব কিছু আমাদের রাখতে হবে, আদারওয়াইজ সেই ফাইলটা কিন্তু রান হবে না। তা আমরা কি করব, এখান থেকে এই জ্যাম সার্ভারটা যে ফোল্ডারে ইনস্টল দিয়েছি সেটাই যাব। তো আমি এটা ডেটা ই ড্রাইভে এটা ইনস্টল করেছি। আর আপনারা কিন্তু অনেকেই বাই ডিফল্ট ইনস্টল করলে সেটা এই সি ড্রাইভে থাকে। তো আমি যেহেতু ই ড্রাইভে এটা ইনস্টল করেছি, তো আমি ই ড্রাইভে যাচ্ছি। এখানে গিয়ে আমি জ্যাম 2 এই ফোল্ডারে আমি ইনস্টল করেছিলাম এবং এর ভেতরে এসটি ডক্স এখানে ঢুকবেন। তো এখানে ঢুকে আপনারা যে কোনো একটা ফোল্ডার চুজ করে বা এখানেই সরাসরি আপনারা সেই পিএইচপি ফাইলটা রাখতে পারেন। তো আমি এখন যে কাজটা করব সেটা হলো এই জেড রিসেন্ট পিএইচপি প্রজেক্ট প্র্যাকটিস এই ফোল্ডারে যাব। তো এখানে গিয়ে আমি কি করব, পিএইচপি প্র্যাকটিস এখানে গিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো এখানে গিয়ে আমি নিউয়ে যাচ্ছি, নিউয়ে গিয়ে ফোল্ডার। তো এখানে আমি চুজ করব যে হাউ টু আমি এই ফোল্ডারের নাম দিচ্ছি যে হাউ টু না, এটার নাম দিব যে ইনসার্ট ইমেজ অন ডেটাবেস। ঠিক আছে, তো আমি এই ফোল্ডারের নাম দিচ্ছি। তো তারপর আমরা কি করব, এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে নিব। তাহলে আমাদের এই টেক্সট এডিটর এই ফোল্ডারটা চলে আসলো। তো এবার আমি এই ফোল্ডারের ভেতরে অসংখ্য ফাইল আমরা নিতে পারি। তো আমি এখানে গিয়ে প্রথমে যে কাজটা করব সেটা হলো একটা নিউ ফাইল নিব, যেটার নাম আমি দিচ্ছি যে ইনসার্ট ডট পিএইচপি। তো এখানে আমরা ফটো ইনসার্ট করার অপশন আমাদের থাকবে, এখান থেকে আমরা ফটো ইনসার্ট করব। তো প্রথমে আমরা বেসিক ডিজাইনটা আমরা করে নিই। তো এই জন্য আমরা HTML এর বেসিক কোডটা লিখব। তো এখানে গিয়ে প্রথমে আমরা টাইটেলটা চেঞ্জ করব। তো টাইটেলে আমি একটা নাম দিচ্ছি যে ইনসার্ট ইমেজ, এই নামটা দিলাম। তো এরপরে আমি কি করব, আমরা ইনসার্ট করার জন্য আমাদের একটা ফর্ম ট্যাগ নিতে হবে। ঠিক আছে, ফর্মের মাধ্যমে আমরা কি করি, HTML থেকে কোনো ডেটা সেটা আমরা পিএইচপি এর মাধ্যমে ডেটাবেসে আমরা সেটা ইনসার্ট করে থাকি বা ডেটা পাস করে থাকি। তো এই জন্য আমাদের ফর্ম ট্যাগ ব্যবহার করতে হবে। তো তার আগে আমি একটা ডিফ ট্যাগ নিচ্ছি। এই ডিফ ট্যাগ কেন নিচ্ছি, ডিফ ট্যাগ একটা সেকশন তৈরি করে। তো এই সেকশন যাতে ক্রিয়েট করে এই জন্য আমি একটা ডিফ ট্যাগ নিলাম। তো এর ভেতরে আমি ফর্ম ট্যাগ নিব। তো ফর্ম ট্যাগ,
তো ফর্ম ট্যাগ নেওয়ার পরে আমাদের প্রথমে যে কাজ করতে হবে সেটা হলো অ্যাকশন। এই অ্যাট্রিবিউটটা আপনারা খেয়াল করবেন। তো এই অ্যাকশন অ্যাট্রিবিউটটা নেবেন। তো এই অ্যাট্রিবিউটটা নিয়ে এর ভেতরে আপনারা কি করবেন, একটা পিএইচপি ফাইলের নাম আমাদের লিখে দিতে হবে, যেটা এক্সিস্টিং। তো আপনারা অন্য একটা পিএইচপি ফাইলের নাম দিতে পারেন বা কারেন্ট যেটা আছে সেটা। তো আপনারা কারেন্ট যেটা আছে সেটাই দিবেন, কারণ আপনি এই অ্যাকশনের ভেতর যেই পিএইচপি ফাইলের নামটা দিবেন, আপনি এই ফর্মটা সাবমিট করার পরে আপনাদের সেই পেজে নিয়ে যাবে। তো আপনি যাতে এই পেজেই থাকেন, তো এই জন্য আপনি কি করবেন, এই পেজেরই নাম দিয়ে দিবেন। তো আমরা এই পেজের নাম দিয়েছিলাম insert.php। তারপরে যে অ্যাট্রিবিউটটা সেটা হলো মেথড। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই মেথড যেটা দিবেন সেটার মাধ্যমে আমরা ডেটা পাস করতে পারবো। যেমন এখানে আমরা মেথড হিসেবে পোস্ট নিয়েছি, তাহলে আমরা এই পোস্ট মেথডের জন্য কি পাবো, তো $_post নামে একটা অ্যারে ভেরিয়েবল পাবো, যেটার মাধ্যমে আমরা ডেটা পাস করে থাকি। তো এই জন্য আমরা মেথড হিসাবে পোস্ট নিলাম, অথবা আমরা গেট নিয়েও কাজ করতে পারতাম। তো এরপরে আমাদের একটা কাজ করতে হবে। তো আমরা ফর্মের ভেতরও অ্যাকশন মেথড দিলাম। তো এটা দিয়ে আমরা নর্মাল ডেটা পাস করতে পারবো, বাট মাল্টিমিডিয়া ডেটা অর্থাৎ পিকচার, ভিডিও, পিডিএফ এগুলো আমরা পাস করতে পারবো না। তো এটা যাতে পাস করা যায় বা ইনসার্ট করা যায়, এজন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হলো এনসি টাইপ টিওয়াইপি। এই অ্যাট্রিবিউট নিয়ে তারপরে আপনাদের চুজ করতে হবে মাল্টিপার্ট ফর্ম ডেটা। তো এবার আপনারা চাইলে পিকচার কিন্তু ইনসার্ট করতে পারবেন। তো এখানে আমি প্রথমে যে কাজ করব সেটা হলো আমি এই পিকচারের একটা নাম দেওয়ার জন্য একটা বক্স রাখবো। তো সেটার আমি নাম দিচ্ছি যে সেই বক্সটা নেওয়ার জন্য আমি ইনপুট ট্যাগ নিলাম, এর টাইপটা টেক্সট রাখলাম, এবং এখানে আমরা নেমের ভেতরে দিচ্ছি যে টাইটেল। তারপর আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব যেটার নাম হলো প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডারের কাজ কি, প্লেস হোল্ডার হলো আমরা যে টেক্সট বক্সটা নিচ্ছি এর ভেতরে হালকা করে একটা মেসেজ দেখবেন শো হয়, অর্থাৎ এই টেক্সট বক্সটা কিসের জন্য, তো সেটা শো করানোর জন্য এই প্লেস হোল্ডার এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হয়। তো এর ভেতরে আপনি যেই কথাটা বা যে টেক্সটটা লিখবেন সেটা আপনাদের ওই টেক্সট বক্সের ভিতরে হালকা করে আপনাদের মানে হালকা আকারে বা হালকা কালিতে সেটা আপনাদের সামনে শো হবে। তো আমি এখানে ধরুন দিচ্ছি যে ইন্টার ইমেজ টাইটেল, হ্যাঁ এটা। তো তারপরে আমরা কি করব, রিকোয়ার্ড এই কথাটা লিখে দিব। তো রিকোয়ার্ড এই কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি কোনো একটা ফিল্ড বা টেক্সট বক্স যেটা ফিল আপ করা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেটা ফিল না করলে আপনি সাবমিট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের রিকোয়ার্ড ব্যবহার করতে হবে। তো যদি আমি রিকোয়ার্ড না দিই, যদি ধরুন আমি এই টেক্সট বক্স এই ইনপুট যেটা নিলাম এই টাইটেলটা এটা আমি পূর্ণ না করে যদি ধরুন একটা পিকচার নিলাম সাথে, সেটা যদি জাস্ট চুজ করে যদি আমি ইনসার্টে প্রেস করি, অর্থাৎ ইনসার্ট বাটনে প্রেস করি, তাহলে কিন্তু টাইটেলটা ফাঁকা থেকে গেল। বাট আমি যদি এটা রিকোয়ার্ড করে দিই তাহলে কি হবে, এটা অবশ্যই আপনাদের নিতে হবে, আদারওয়াইজ আপনি সাবমিট করতে পারবেন না। তো এটা করলাম। তো এরপরে আমরা একটা কাজ করতে চাচ্ছি, সেটা হলো এর উপরে একটা টেক্সট লিখে দিতে। তো আমি লেবেল ট্যাগ নিচ্ছি, এর মাধ্যমে আমি লিখব যে ইমেজ টাইটেল, ঠিক আছে এরকম। দেন আমি একটা ব্রেক ট্যাগ নিলাম যাতে লাইন ব্রেক হয়। তো তারপরে আমি দুইটা লাইন ব্রেক নিচ্ছি একটু গ্যাপ তৈরি করার জন্য। তো তারপরে আমি আরেকটা লেবেল ট্যাগ নিচ্ছি, এবং এখানে আমি যে কাজটা করব সেটা হলো আমি এখানে লিখে দিব যে চুজ অ্যান ইমেজ। তো তারপরে আমি যে কাজটা করব সেটা হলো আমি একটা ব্রেক ট্যাগ নিব। তো তারপরে আমি এই ইমেজ চুজ করার একটা অপশন আমি রাখতে চাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, ইনপুট এই ট্যাগটাই নিতে হবে, জাস্ট আমাদের টাইপ টেক্সট আছে এটা চেঞ্জ করে আমাদের ফাইল লিখে দিতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, আমরা একটা অপশন তৈরি করতে পারবো যেটার মাধ্যমে আমরা ইমেজ, ভিডিও, অডিও বা যে কোনো কিছু সেটা আমরা খুব সহজেই কিন্তু শো করাতে পারবো, মানে আমরা চুজ করতে পারবো আমাদের কম্পিউটার যে মেমোরি আছে বা হার্ড ড্রাইভ আছে সেখান থেকে। তো আমরা এর একটা নেম দিয়ে দিতে হবে। তো সেটা আমি দিচ্ছি ধরুন ইমেজ। তারপরে এটা আমি রিকোয়ার্ড করে দিলাম, কারণ এটা চুজ না করে আমি এটা সাবমিট করতে পারবো না। তো আমি যতটুকু করেছি ততটুকু করে যদি আমি রান করি তাহলে দেখুন, তো আপনাদের রান করার জন্য অবশ্যই একটা ব্রাউজার লাগবে, আর ব্রাউজার তো সবারই আছে, কোনো সমস্যা নেই। তো ব্রাউজার অন করার আগে আপনাদের একটা বিষয় বলে রাখি, সেটা হলো এই জ্যাম্প অ্যাপাসি সার্ভারটা কিন্তু অবশ্যই ওপেন করবেন। এখানে গিয়ে আপনার অ্যাপাসি অংশটি স্টার্ট করে নেবেন। তো
তো এটা যদি আপনি স্টার্ট না করেন এই পিএইচপি ফাইলটা কিন্তু কোনোভাবেই আপনাদের ব্রাউজারে রান হবে না। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো obviously you have to download and install this XAMPP server. It is very important if you are PHP user. All right, so now we will open a browser where we will run this PHP file. I mean insert.php, this file we want to run it. So first of all we have to go to a browser. So you can choose any kind of browser. I'm choosing this Google Chrome. So it is opening and it will take a little bit time. Please keep patience. All right, so to open this file we have to write a keyword and it is localhost. Okay, after writing the localhost on the title bar, then you have to press on enter. So when you will press on enter button, that time you will see so many folder. The folder which is located inside that folder where you installed the XAMPP server. I mean the XAMPP server, and where we have installed this XAMPP server, it is on this. Let me show you. সো আমি এটা ডেটা ই ড্রাইভে সেভ করেছি, এটার নাম দিয়েছিলাম XAMPP2। তো এটার এসটি ডক্সের ভেতরে যতগুলো ফোল্ডার আছে সেটা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনাদের চুজ করতে হবে যে এই যে পিএইচপি ফাইল যেটা আমরা কেবলমাত্র লিখলাম এটা আমাদের কোথায় আছে। তো আমি এই ফোল্ডারের এই যে z_recent PHP প্রজেক্ট, তো আমি এই ফোল্ডারে রেখেছিলাম। তো আমি এই ফোল্ডারে প্রবেশ করলাম। তো এই ফোল্ডারে যাওয়ার পরে এর ভেতরে আমি আরেকটা সাব ফোল্ডার নিয়েছিলাম যেটার নাম আমি দিয়েছিলাম যে পিএইচপি প্র্যাকটিস। তো আমি আসলে অসংখ্য ফোল্ডার, তো আমি এজন্য চুজ করে একটা ফোল্ডারে রাখলাম। তো আপনারা যে কোনো ফোল্ডারে রাখতে পারেন। তো এর ভেতরে আমি এর নাম দিয়েছিলাম যে ইনসার্ট ইমেজ অন ডেটাবেস। তো এখানে insert.php এটা আমি রান করলাম। তো দেখুন আমাদের এরকম কিন্তু একটা অপশন আসলো। তো এটাকে আমি একটু ডিজাইন করতে চাচ্ছি, ডিজাইন করে ঠিক পেজের মাঝখানে আনতে চাচ্ছি, তাহলে হয়তো আমাদের অনেক সুন্দর লাগবে। তো এটা ডিজাইন করার আগে আমাদের একটা কাজ বাকি, সেটা হলো আমরা একটা সাবমিট বাটন দিইনি, অর্থাৎ যে বাটন প্রেস করলে আমাদের ইমেজের টাইটেল এবং ইমেজটা আমাদের ডেটাবেসে চলে যাবে। তো সেটা এটা সাবমিট করার জন্য আমাদের একটা সাবমিট বাটন লাগবে। তো আমি এখানে একটু লাইন ব্রেক করছি। তো দুইটা বিআর ট্যাগ, তো বিআর ট্যাগের কাজ কি, যে লাইন ব্রেক করে। তো এরপরে আমি কি করব, একটা বাটন নিব যেটার মাধ্যমে আমরা এটা সাবমিট করতে পারবো। তো বাটন নেওয়ার কয়েকটা ওয়ে আছে, তো আমি দুইটা ওয়ে বলবো। একটা হলো ইনপুট ট্যাগ নেবেন। তো টাইপটা নর্মালি টেক্সট থাকে, তো টেক্সটটা চেঞ্জ করে আপনারা সাবমিট করে দেন। অর্থাৎ ইনপুট ট্যাগ নিয়ে সেটা টাইপটা যদি আপনি সাবমিট করে দেন, অর্থাৎ ইনপুট ট্যাগের ভেতরে একটা টাইপ অ্যাট্রিবিউট নেবেন ঠিক এটার মতো, এবং এখানে আপনি কি করবেন, সাবমিট লিখে দিবেন। তাহলে এই বাটনটা একটা সাবমিট মানে একটা বাটনে পরিণত হবে। অথবা আপনি ডিরেক্টলি বাটন নামে ট্যাগ ইউজ করতে পারেন, সেটার মাধ্যমে আপনি বাটন তৈরি করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ দ্যাট হোয়াট ইউ লাইক। But now I am going to create a button using input tag. Let me show you. So first of all we have to take this input tag, then we have to change the type attribute. Inside the type attribute we have to write down submit. Now it is turned on, turned into a button, and তো আমরা এই ভ্যালুর ভেতরে যা কিছু লিখবো সেটাই কিন্তু আমাদের বাটনের ভেতর দেখা যাবে। তো আমি চাচ্ছি যে এটা লিখতে যে আপলোড, ঠিক আছে। তো আমি এটা লিখলাম আপলোড, এবং এর ভিতরে একটা নেম দিতে হবে। এই নেমটাও খুব ইম্পর্টেন্ট। আমি আপলোড নাম দিলাম। এই নেমটা কি কেন গুরুত্বপূর্ণ, আচ্ছা আমি যখন এইটা পিএইচপির সাথে কানেকশন দিব, তো তখন আমাদের এই যে বাটন নিচ্ছি, তারপরে যে টেক্সট বক্স নিচ্ছি, এগুলো আমাদের তো অবশ্যই কল করতে হবে। তো কল করার জন্য আমরা কি করি, একজন মানুষকে ডাকার জন্য নেম ধরে ডাকি, যে এই যে শুনুন, ধরুন আমার নাম যে তারিফ, এই যে শুনুন, তাহলে আমি মানে উত্তর নিব, ঠিক আছে। তো প্রত্যেকের আইডেন্টিফাই করার জন্য যেমন একটা নাম থাকে, তো অবশ্যই আমাদের পিএইচপির সাথে এটার কানেকশন দেওয়ার জন্য, অর্থাৎ পিএইচপিতে গিয়ে আমরা এই টেক্সট বক্স বা বাটনকে আমরা আইডেন্টিফাই করার জন্য একটা ইউনিক নেম দিতে হবে। ইউনিক নেম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একই নেম রাখেন তাহলে পিএইচপি কোড কনফিউজড হয়ে যাবে যে কোনটা। তো এই জন্য আপনারা একটা ইউনিক নাম দিবেন যার মাধ্যমে আমরা পিএইচপিতে গিয়ে এই ফর্মের এগুলোকে আমরা কানেকশন দিতে পারি। তো আমরা এই বাটনটা নিয়েছি। তো এবার যদি আমি রান করি, দেখুন তো আমাদের বাটনটা কিন্তু এখানে শো হচ্ছে আপলোড, ঠিক আছে।
তো এবার আমি একটু সিএসএস চলে যাচ্ছি, অর্থাৎ সিএসএসে গিয়ে আমি এটাকে একটু ডিজাইন করব। তো আমি সিএসএস নিতে যাচ্ছি, সেটা হলো ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস বৈশিষ্ট্য কি, সেটা হলো আমরা হেড ট্যাগের ভেতরেই, অর্থাৎ যেই পিএইচপি বা এইচটিএমএল ফাইল নিচ্ছি সেটার ভেতরেই আমি সিএসএস লিখব। ঠিক আছে, তো আমি এটা হেড সেকশনের ভেতরে স্টাইল এই ট্যাগের ভেতরে আমি এখন সিএসএস লিখব। তো প্রথমে আমি এই ডিফ ট্যাগ নিয়ে কাজ করব। তো আমি ডিফ ট্যাগ সিলেক্টর হিসেবে নিলাম। তো যেহেতু আমি একটাই ডিফ ট্যাগ ইউজ করব, তো এই জন্য আমি এর কোনো মানে নামে এটাকে আইডেন্টিফাই করলাম না, সরাসরি ডিফ দিয়েই কল করলাম, কারণ আমি তো আর দ্বিতীয় আর কোনো ডিফ ট্যাগ নিচ্ছি না। কিন্তু যখন আপনাদের একই ট্যাগ বারবার ইউজ করতে হয়, তখন প্রতিটা ট্যাগে আলাদা আলাদা নাম দিবেন, যার মাধ্যমে সেটা আপনারা সিএসএসে কল করে সেটাকে মানে ইন্ডিভিজুয়ালি আপনারা ডিজাইন করতে পারেন। অলরাইট, তো আমি প্রথমে এর একটা ডিজাইন করতে চাচ্ছি, চারিদিকে একটা বর্ডার। তো আমি কি করব, এই বর্ডার এই প্রপার্টিস নিব, এখানে ভ্যালু দিব। তো ধরুন এই বর্ডারটা 2 পিক্সেল পুরুত্বের, অর্থাৎ 2 পিক্সেল হলো ডেনসিটি, বর্ডারের যে ডেনসিটি হবে সেটা হলো 2 পিক্সেল, এবং বর্ডারের টাইপটা ধরুন সলিড, আর এর কালারটা হবে ধরুন ব্ল্যাক। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন, ও সরি, হ্যাঁ এবার দেখুন আমাদের চারিদিকে কিন্তু বর্ডার হয়ে গেল। তো দেখুন বর্ডার কিন্তু সম্পূর্ণ পেজ জুড়ে হয়েছে। এর কারণটা কি জানেন? কারণ আমি বর্ডারের কোনো সাইজ, হাইট, উইড এগুলো কিন্তু উল্লেখ করে দিইনি। তো আমি এই বর্ডারের টোটাল সাইজ যদি আমি মেনটেন করতে চাই, তাহলে আমাদের হাইট উইড নিতে হবে। তো আমি কি করব, এর ভেতরে উইড এই অ্যাট্রিবিউটটা নিচ্ছি, এটা ধরুন আমি 400 পিক্সেল নিচ্ছি। ঠিক আছে, তো এবার যদি আমি সেভ করে রান করি, দেখুন এটা অনেকটা ছোট হয়ে গেল। তো আমি এটা আচ্ছা 600 পিক্সেল নিলে মনে হয় পারফেক্ট হবে। হ্যাঁ, তো এবার ঠিক আছে। তো আমি এবার কি করব, এটা এই সম্পূর্ণটুকু আমরা ঠিক পেজের মাঝখানে নিতে চাই। তো আমরা এটা ঠিক বামে অবস্থিত আছে, তো আমরা এটাকে বাম থেকে একটু ডানে মুভ বা সরাতে চাচ্ছি। তো বাম থেকে ডানে সরানোর জন্য বা বাম থেকে ডানে স্থানান্তর করার জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হয় সেটার নাম হলো মার্জিন লেফট। তো মার্জিন লেফটের কাজ কি, সেটা আপনাদের লেফট অর্থাৎ বাম থেকে ডানে সরিয়ে দিবে। তো আমি সেই কাজই করব, যে মার্জিন লেফট। তো মার্জিন লেফট ব্যবহার করলাম, এটা অলমোস্ট 400 পিক্সেল। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন এটা অলমোস্ট আমাদের পেজের ঠিক মাঝখানে আছে। তো এবার আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো দেখুন এগুলোর দিকে আপনি একটু খেয়াল করুন। তো এগুলো ঠিক আমাদের একদম মাঝে লেগে আছে। ঠিক আছে, তো আমি এগুলোকে সরিয়ে ঠিক যদি মাঝে নিতে চাই, তাহলে আমরা কি করতে পারি, সেটা হলো আপনারা দেখুন এগুলো সব কিছু কিন্তু আমরা আবার ফর্ম ট্যাগে রেখেছি। তো আমি যদি এই ফর্ম ট্যাগকে মার্জিন লেফট করি, অর্থাৎ এই টোটাল ফর্মটা তাহলে এখান থেকে ডানে চলে আসবে। তো চলুন সেই কাজটা করব। তো আমি মার্জিন লেফট, তো মার্জিন লেফট ধরুন আমি কত করা যায়, ধরুন 100 পিক্সেল করলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন এটা মোটামুটি একটু বাম থেকে ডানে সরে আসলো। তো এবার আমরা উপরে এবং নিচে যদি গ্যাপ ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? তো এজন্য আমরা একটা ওয়ে আছে, সেটা হলো এই ডিভের ভেতরে যদি আমি একটা কমন প্যাডিং ইউজ করি, এটা ধরুন 20 পিক্সেল, তাহলে ডানে বামে উপরে নিচে চারিদিকেই 20 পিক্সেল সমমানের গ্যাপ ক্রিয়েট করবে। তো দেখুন আমাদের কিন্তু সেটা হলো। তো এবার আমরা চাচ্ছি যে এই টাইটেলগুলো, অর্থাৎ উপরের যে অংশ, এটা আমরা একটু টেক্সটগুলো সেটা আমরা একটু বড় করতে। তো এই জন্য এগুলো আমরা রেখেছি লেবেল ট্যাগে। তো আমি লেবেল ট্যাগটাকে নিয়ে একটু কাজ করব। এর ফন্ট সাইজ এটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, ধরুন 20 পিক্সেল করে দিচ্ছি। দেখুন এটা অনেক বড় হয়ে গেল, এবং লেখাটা আমি একটু বোল্ড করতে চাচ্ছি। তো এই জন্য আমি কি করব, ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন এটা অনেকটা বোল্ড হয়ে গেল। তো এবার আমি চাচ্ছি যে এই টেক্সট বক্স এটা হাইটটা অনেক কম আছে, তো আমি চাচ্ছি এর হাইটটা একটু বাড়াতে এবং এর উইডটা একটু বাড়াতে। তো এই জন্য আমরা কি করব, এই যে টেক্সট বক্সটা নিয়েছি, ঠিক আছে, তো টেক্সট বক্সের একটা নাম আমরা দিই। তো এর একটা আইডি নেম দিচ্ছি, সরি এভাবে না, আইডি, এর আইডি নেম দিচ্ছি ধরুন টাইটেল। ঠিক আছে, তো আমি এখানে হ্যাশ টাইটেল দিয়ে এটাকে মানে আইডেন্টিফাই করলাম। তো এবার আমি কি করবো, একটা উইড সেট করে দিচ্ছি, এটা ধরুন 300 পিক্সেল। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন এটা কিন্তু অনেক বড় হয়ে গেল। তো আমি চাইলে আরেকটু বড় করতে পারি। তো ধরুন এটা আমি 400 পিক্সেল করে দিচ্ছি, তাহলে একটু বড় হবে। যদি আমাদের এই পিকচারের নামটা একটু বড় হয়, সেক্ষেত্রে আমরা বড় করতে পারি। আচ্ছা, তো এর হাইটটা দেখুন অনেক কম, তো এই হাইটটা আমরা সেট করতে পারি
অথবা ভেতরে প্যাডিং ইউজ করতে পারি। তো ধরুন আমি প্যাডিং ইউজ করলাম 10 পিক্সেল, তাহলে দেখুন এই টেক্সট বক্সের ভিতরে হিউজ গ্যাপ হয়ে যাবে, দেখুন অনেক বড় হয়ে গেল। তো এবার যদি আমি চাই যে এই উপরের যেই লেখাটা এবং টেক্সট বক্সের মাঝে একটু গ্যাপ থাক, তো এই জন্য আমরা মার্জিন টপ এটা ইউজ করতে পারি, ধরুন 10 পিক্সেল। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন আমাদের উপরে একটু গ্যাপ তৈরি হলো। আচ্ছা, এবং ভেতরে লেখাটাও যদি একটু বড় করতে চাই, তো টাইটেলের ভেতরে ফন্ট সাইজ এটা ধরুন 17 পিক্সেল এবং এর ফন্ট ওয়েট এটা বোল্ড করে দিলাম। তো এবার যদি সেভ করে রান করি, তো দেখুন এই লেখাটা বড় হয়ে গেল। তো এবার আমরা আরেকটা বিষয় দেখুন, সেটা হলো আমাদের যে এই যে টেক্সট বক্সটা, ঠিক আছে, বর্ডারটাও কিন্তু আমরা চাইলে একটু গাঢ় করতে পারি। তো এই জন্য আমরা বর্ডার এই প্রপার্টিস নিচ্ছি 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন এটা একটু ঘন হলো, আমি চাইলে আরেকটু ঘন করতে পারি। তো এই জন্য আমাদের 2 পিক্সেল ইউজ করতে হবে, তাহলে দেখুন এটা একটু ঘন হয়ে গেল। তো আমি যদি চাই এর চারিদিকে একটু বৃত্তাকার শেপ করতে, তো আমি কি করব, বর্ডার রেডিয়াস এটা ধরুন 5 পিক্সেল ইউজ করলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি, দেখুন একটু বৃত্তাকার শেপ চলে আসলো। আচ্ছা, তো এবার আমরা চাচ্ছি যে চুজ ইমেজ, এটা একটু ছোট আছে, তো এটাকে বড় করার জন্য আমরা কি করতে পারি, এটার একটা নাম দিই, সেটা হলো আইডি, এটা ধরুন ইমেজ। তো আমি এখানে হ্যাশ ইমেজ নামে এটাকে আইডেন্টিফাই করলাম এবং এর ফন্ট সাইজ এটা ধরুন আমি 19 পিক্সেল করে দিচ্ছি। দেখুন এটা অনেকটা বড় হয়ে গেল এবং আমরা এর ভিতর থেকে একটু গ্যাপ করতে চাচ্ছি। তো আমরা মার্জিন টপ এটা ধরুন 10 পিক্সেল ইউজ করলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন আমাদের উপর থেকে একটু গ্যাপ তৈরি হলো। তো আমরা এখান থেকে কি করতে পারবো, ইমেজ অর্থাৎ ইমেজ এটা চুজ করতে পারবো, তারপরে আমরা প্রথমে টাইটেল চুজ করতে পারবো, তারপরে ইমেজ চুজ করতে পারবো। আচ্ছা, তো আমরা এই সম্পূর্ণটুকু আরেকটু উপর থেকে নিচে নামাতে চাচ্ছি। তো আমরা ডিভে গিয়ে আমরা মার্জিন টপ এটা ধরুন 40 পিক্সেল ইউজ করি, তাহলে দেখুন কি হয়, দেখুন একটু নিচে নামলো, এবার একটু ঠিক আছে। তো এবার আমরা এখানে দেখুন আমরা যদি আরেকটু মাঝে নিতে চাই, তো আমাদের এখানে মার্জিন লেফট 500 পিক্সেল ইউজ করতে হবে, তাহলে পারফেক্ট হবে। হ্যাঁ, তো এবার আচ্ছা আমাদের আরেকটু কমালে হয়তো ভালো হবে, যে 450 পিক্সেল। আচ্ছা, তো এবার এই বাটনটা আরেকটু মাঝে আনলে হয়তো ভালো লাগবে। তো বাটনটা ডিজাইন করার জন্য এখানে আমরা আইডি এটার নাম ধরুন দিচ্ছি যে আচ্ছা, এটার নাম আমি এভাবে দিচ্ছি যে আপলোড। আচ্ছা, তো এখানে হ্যাশ আপলোড এই নামে দিচ্ছি। তো এটা আমি মার্জিন লেফট এটা আমি ধরুন 200 পিক্সেল করলাম। তো এটা খুব একটা মাঝে আসেনি, তো এটাকে আমি ধরুন 170 পিক্সেল করলাম। আচ্ছা, এটা একটু মাঝে আসলো, তো এটা আমি একটু বড় করতে চাচ্ছি। তো এর ভেতরে ফন্ট সাইজটা বাড়ানোর জন্য ফন্ট সাইজ ধরুন 20 পিক্সেল এর এবং ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, তো এবার আমি যদি সেভ করে রান করি, তো দেখুন আমাদের এই বাটনটা কিন্তু অনেক বড় হয়ে গেল এবং ভেতরে দেখুন আমরা হাইট উইডও কিন্তু সেট করতে পারি। তো এর উইড আমি ধরুন 80 পিক্সেল করে দিচ্ছি। আচ্ছা, 80 পিক্সেল হবে না, আমাদের একটু বাড়াতে হবে, ধরুন 120 পিক্সেল, তাহলে দেখুন এটা অনেকটা বড় হয়ে গেল। আচ্ছা, তো এই বাটনটা আরেকটু বামে ঠিক আছে, যে 150 পিক্সেল। আচ্ছা, এবার ঠিক আছে। হ্যাঁ, তো আমরা চাইলে কিন্তু এই বাটনটা কিন্তু কালার করতে পারি, এটা টোটালি আমাদের ব্যাপার যে আমরা কিভাবে করতে চাচ্ছি। তো আমরা এইটুকু করলাম। তো এবার আমাদের মেন যে কাজ, তো এবার দেখুন আমরা এখান থেকে কিন্তু একটা ইমেজ চুজ করতে পারি। তো ধরুন আমি এই ইমেজটা চুজ করলাম। আচ্ছা, দেখুন আমাদের ইমেজটা কিন্তু চুজ হলো, আর এখানে আমরা একটা টাইটেল দিতে পারি, ঠিক আছে। বাট এখানে আপলোডে প্রেস করলে কিন্তু কোনো কাজ হবে না। তো এটা আমাদের এখন ডেটাবেজে যাতে ইনসার্ট হয়, তো এই জন্য আমরা কি করব, আমরা সরাসরি মাইএসকিউএল এই ডেটাবেজে চলে যাচ্ছি। তো এখানে গিয়ে আমরা একটা ডেটা টেবিল তৈরি করব, যেখানে আমরা এই যে ইমেজটা
চুজ করব এবং এর টাইটেল চুজ করব, সেটা আমাদের একটা ডেটাবেসে যাতে স্টোর হয়। তো এই জন্য আমরা একটা ডেটাবেস চুজ করলাম। তো আমরা এখানে যাচ্ছি। তো আপনারা কিন্তু খুব সহজে ডেটাবেস ক্রিয়েট করতে পারেন। তো ডেটাবেস ক্রিয়েট করার জন্য একটা কমান্ড আছে, ক্রিয়েট ডেটাবেস দেন ডেটাবেস নেম। তো এভাবে আপনি জাস্ট রান করবেন, এখানে যে নামটা দিবেন সেই নামে কিন্তু ডেটাবেস ক্রিয়েট হবে। তো আমি এই যে একটা ডেটাবেস তৈরি করেছি, তো এবার আমি টেবিল তৈরি করব। তো এর ভেতরে গিয়ে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ক্রিয়েট টেবিল। তো এইভাবে ম্যানুয়ালি আপনাদের দেখাচ্ছি, কোডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো এভাবে গেলে প্রথমে দেখবেন টেবিল নেম। তো টেবিল নেম আপনাদের চুজ করতে হবে। তো টেবিল নেম ধরুন আমি দিচ্ছি যে ইমেজ, ঠিক আছে, ইমেজ। তো তারপরে আমাদের কি করতে হবে, এখানে কলাম তৈরি করতে হবে। তো প্রথমে আমি একটা আইডি নেম দিচ্ছি যে আইডি, এবং এটা ইন্টিজার রাখলাম, তারপর নট নাল, তারপর অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে। তা আমরা যাতে আপলোড করলে আইডিও জেনারেট হয়, অর্থাৎ সিরিয়াল নাম্বার যেটাই বলুন। তো তারপরে আমি কি করব, টাইটেলের জন্য একটা কলাম রাখলাম যেটা নাম দিছি টাইটেল, এটা নট নাল থাক, আর এটা ডেটা টাইপ হবে ভার ক্যারেক্টার, এবং এর একটা সাইজ উল্লেখ করে দিতে হবে। তো ধরুন এটা আমি দিচ্ছি 200 ক্যারেক্টার। আচ্ছা, তো তারপরে আমাদের কি করতে হবে, এই ইমেজ, অর্থাৎ এখানে আমরা যে ইমেজটা চুজ করব সেটাও আমাদের একটা কলামে যাবে। তো সেই কলামের নাম আমি ধরুন সেট করছি যে ইমেজ। তো এখানে আমাদের ইমেজটা স্টোর হবে, এবং এর ডাটা টাইপ আমরা ভার ক্যারেক্টার রাখছি, এবং এর কি করব, এর যে সাইজটা ভেতরে আমরা দিয়ে দিচ্ছি যে 200 ক্যারেক্টার, ঠিক আছে। তো আমি এটা নট নাল করে দিলাম। তো আমাদের এই তিনটাই কলাম থাকবে টেবিলের, অর্থাৎ আইডি, টাইটেল, ইমেজ। তো এবার যদি আমি অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে দেখুন এই যে আমরা যেই টেবিলটা তৈরি করতে যাচ্ছি, যে কলামগুলো থাকবে এবং কলামের টাইটেল নেম, তার জন্য এগুলো তৈরি করার জন্য আমাদের যে করেসপন্ডিং বা এর জন্য যে এসকিউএল কমান্ডটা, ঠিক আছে, তো সেটা আমাদের সামনে চলে আসলো। দেখুন ক্রিয়েট টেবিল, এটা লিখতে হয় প্রথমে। তারপর যদি আপনি উল্লেখ করতে চান যে কোন ডেটাবেজের ভেতরে এটা যাবে, তো সেই ডেটাবেজ নাম লিখে দিতে পারেন কমা দিয়ে। তারপরে আপনি সেই টেবিলের নামটা লিখে দিবেন। তারপরে কলামগুলোর নাম সিরিয়াল ওয়াইজ লিখবেন। এর পাশে এর কি করবেন, এর পাশে হলো এর ডেটা টাইপটা লিখে দিবেন, এবং কি রকম হবে, যেমন নট নাল, অটো ইনক্রিমেন্ট, এভাবে। তো আমরা প্রাইমারি কি হিসাবে আইডি রেখেছি। তো আমরা যদি এখন অ্যাপ্লাই করি, তো দেখুন এটা এক্সিকিউট হলো, এবং এখানে দেখুন ইমেজ নামে কিন্তু আমাদের একটা ডেটা টেবিল ক্রিয়েট হলো। দেখুন এখানে আইডি, টাইটেল, ইমেজ নামে তিনটা আমাদের কলাম তৈরি হলো। তো আমরা এখন কি করব, এখানে যে টাইটেলটা চুজ করব ইমেজের জন্য, এবং যে ইমেজটা আমরা এখান থেকে চুজ করব সেটা কিন্তু আমাদের এই ডেটাবেসে জমা হবে, এবং সিরিয়াল ওয়াইজ আইডি জেনারেট হবে, ঠিক আছে। তো প্রথমটার জন্য আইডি হবে 1, দ্বিতীয়টার জন্য 2, এভাবে অটো ইনক্রিমেন্ট হবে। তো আমাদের এবার কাজ হবে যে আমরা যে পিকচারটা এখানে চুজ করব এবং টাইটেলটা চুজ করব, তারপর যখন আমরা আপলোডে প্রেস করব সেটা যাতে আমাদের ডেটাবেসে চলে আসে, সেই কাজটা আমরা এখন করতে চাচ্ছি। তো এই জন্য আমরা এটার ভেতরে আমরা পিএইচপি কোড লিখব, ঠিক আছে। তো আপনারা চাইলে আলাদা একটা ফাইলে লিখতে পারেন। তো আমি এই ফাইলের ভিতরেই রাখছি, ঠিক আছে। তো আমি এটা ডিফ ট্যাগের পরেই করছি। তো এর ঠিক পরে আমি পিএইচপি কোড লিখব। তো পিএইচপি কোড লেখার জন্য নিয়মটা হলো, আপনি পিএইচপি ফাইলের যেখানেই পিএইচপি লিখুন, তো এখানে আপনাদের একটি স্ক্রিপ্ট মেনটেন করতে হয়, সেটা হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি, এটা দিয়ে শুরু, তারপরে কোশ্চেন মার্ক, দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ, এবং এর ভেতরে পিএইচপি কোড লিখতে হবে। তো এখানে আমাদের প্রথম যে বিষয় সেটা হলো আমাদের এই যে দেখুন আমাদের যে ডেটাবেস, এই ডেটাবেসের সাথে আমাদের এই পিএইচপি ফাইল, এই পিএইচপি ফাইলের আগে একটা কানেকশন তৈরি করতে হবে, ঠিক আছে। তো কানেকশন তৈরি করার জন্য আমরা কি করব, আমরা একটা কাজ করতে পারি। তো আমরা এই ডেটাবেসের সাথে পিএইচপি ফাইলের কানেকশনের জন্য আলাদা একটা ফাইল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, যাতে আমরা ডেটাবেসের সাথে যে কোনো পিএইচপি ফাইলের কানেকশন করতে গেলে যাতে ওই পিএইচপি ফাইলের কোডটা আমরা মানে ফাংশনের মাধ্যমে বা ইনক্লুড করলে হয়ে যায়। তো আমি কি করব, এই ফোল্ডারের ভেতরে আরেকটা ফাইল নিচ্ছি যেটার নাম দিচ্ছি db.php, যেখানে আমরা ডেটাবেসের কানেকশন দিব। তো এই পেজে যখন কানেকশন দিতে হবে, এখানে জাস্ট আমরা এই db.php এই পেজটা আমরা ইনক্লুড করে নিব, তাহলে হবে।
তো এবার আমরা এখানে পিএইচপি কোড লিখব। তো আমি পিএইচপি স্ক্রিপ্টটা লিখছি, যেটার মাধ্যমে লিখতে হয় যে অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি দেন কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো এর ভেতরে আমি লিখব। তো আমরা এই ডেটাবেজের সাথে এবং ডেটা টেবিলের সাথে আমাদের এটার কানেকশন দেওয়ার জন্য প্রথমে আমরা ডেটাবেজের সাথে কানেকশন দিব। তো এর জন্য আমাদের যে কাজ করতে হবে, আমরা ভেরিয়েবল নিচ্ছি কিছু। তো প্রথমে একটা ভেরিয়েবল নিচ্ছি হোস্ট। তো এই ভেরিয়েবলের ভেতর আমি কি করব, এই যে ডেটাবেজ নিলাম এর যে হোস্ট নেম সেটা আমাদের লিখতে হবে। তো এর হোস্ট নেমটা দেখুন যে লোকাল হোস্ট 3306। তো আমরা এটা লিখে ফেলবো যে লোকাল হোস্ট 3306। তো এই নাম্বারগুলো এবং এগুলো কিন্তু খুবই কেয়ারফুলি আপনারা লিখবেন। তো এখানে কোনো মিস্টেক বা কোনো ভুল হলে সেটার কিন্তু আপনাদের এই পিএইচপি ফাইল রান হবে না বা ইরর আসবে। তো এরপরে আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি যেটার নাম দিচ্ছি ইউজার, এবং এখানে আমি ইউজার নেমটা রাখবো। তো সেটার নাম হলো রুট আর ডবল টি। তো এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো পাসওয়ার্ড রাখার জন্য আরেকটা ভেরিয়েবল নিচ্ছি। এবং এই পাসওয়ার্ডে অনেকে মিস্টেক করেন, সেটা হলো আপনাদের যদি মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ এখানে যদি আপনারা প্রবেশ করার সময় একটা পাসওয়ার্ড আপনারা অনেক সময় দিয়ে থাকেন, মানে আমি একটা আপনাদেরকে বোঝাচ্ছি যে মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ যখন আপনি ইনস্টল করতে গিয়েছেন, তো সিকিউরিটির জন্য আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে বলেছিল। তো আপনারা যদি সেই পাসওয়ার্ডটা সেট করে থাকেন, তাহলে আপনাদের কি করতে হবে, এই ভেরিয়েবলে সেই পাসওয়ার্ডের নামটা লিখবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা লিখবেন। আর যদি পাসওয়ার্ড না থাকে তাহলে এভাবে জাস্ট ফাঁকা রাখবেন, তাহলে হলো। তো আমি যেহেতু এই মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ ইনস্টল করার সময় একটা পাসওয়ার্ড রেখেছিলাম, সেটা আমি দিচ্ছি যে 180238। তো এটা আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। তো তারপর আমি আরেকটা ভেরিয়েবল দিচ্ছি যেটা নাম দিচ্ছি ডিবি, এবং এর ভেতরে ডেটাবেস নামটা আমি রাখবো। তো আমাদের যে ডেটাবেস, তো আমরা যেই ডেটাবেসের ভেতরে টেবিলটা রেখেছি সেটার নাম হলো z_new_ ডেটাবেস। তো আমি এই ডেটাবেস নেমটা এখান থেকে কপি করে আমি ডিবি এই ভেরিয়েবলে আমি রেখে দিলাম। তো আমরা এই ডেটাবেসের জন্য যাবতীয় ইনফরমেশন আমরা কালেক্ট করলাম এবং সেটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, কয়েকটা ভেরিয়েবলে। তো আমরা এবার এই পিএইচপি ফাইলকে ডেটাবেসের সাথে কানেকশন দেওয়ার জন্য আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হবে, যেটার নাম হলো MySQLi কানেক্ট। এই ফাংশনের মাধ্যমে আমরা এই পিএইচপি ফাইলকে আমরা ডেটাবেসের সাথে কানেকশন দিতে পারি। তো আমরা এই ফাংশনটা আমরা আরেকটা ভেরিয়েবলে রাখবো, যাতে আমাদের এই কানেকশনটার কোনো দরকার হলে এই ভেরিয়েবলটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমি একটা ভেরিয়েবল ইউজ করছি যেটার নাম দিচ্ছি কন, অর্থাৎ কানেকশনের জন্য আমি এই নামটা দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবং এখানে আমি ইউজ করব MySQLi কানেক্ট। এবার আমি এটা ফার্স্ট ব্র্যাকেট দুই দিকে দিয়ে আমি ক্লোজ করলাম। তো এর ভেতরে আমাদের কি করতে হবে, এই হোস্ট নেম, তারপরে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডেটাবেস নেম, এগুলো সিরিয়াল বাই লিখতে হবে। তো যেহেতু আমি এগুলো ভেরিয়েবলের ভেতরে রেখেছি, তো এই ভেরিয়েবলগুলো আমরা সিরিয়াল ওয়াইজ লিখব। তো প্রথমে হোস্ট কমা ইউজার কমা পাস, দেন কমা দিয়ে আমি লিখব ডিবি। তো আমরা পিএইচপিতে ভেরিয়েবলগুলো সবসময় আমরা পিএইচপিতে ভেরিয়েবলগুলো আমরা সবসময় ডলার সিম্বল দিয়ে স্টার্ট করি, তারপরে ভেরিয়েবলের নামটা লিখতে হয়। তো আমরা এটা করলাম। তো এই db.php এই ফাইলটা কিন্তু এখন এই ডেটাবেসের সাথে কানেক্টেড, যদি আমরা ইনফরমেশনগুলো কারেক্ট দিয়ে থাকি। তো এবার আমরা কি করব, insert.phpর সাথে ডেটাবেসের কানেকশন দিতে গেলে আমাদের কি করতে হবে, এই পেজটাকে এটার সাথে কানেক্ট করতে হবে, তাহলে হয়ে যাবে। তো আমি এখানে লিখলাম কেন, যাতে এই পেজটা একটু সুন্দর দেখায়, আদারওয়াইজ খুবই বাজে দেখাতো, অথবা আমাদের যদি এই কানেকশনটা বারবার দরকার হতো তাহলে বারবার তো নেওয়া সম্ভব নয়। তো এবার আমি db.phpকে কানেক্ট করার জন্য ইনক্লুড এই কিওয়ার্ডটা ইউজ করব এবং এর ভেতরে সিঙ্গেল কোটেশনের ভিতরে db.php লিখে দিলাম। তাহলে কি হলো, আমরা এখানে যে কাজটা করেছি, ডেটাবেস কানেকশন দিয়েছি, সেটা কিন্তু এই পেজে চলে আসলো। আচ্ছা, তো এবার আমাদের কাজ হলো একটা শর্ত নেওয়া, যে শর্তটা হলো একটা কন্ডিশনটা হলো আমরা যখন আপলোডে প্রেস করব তখন আমাদের সেই ইনফরমেশনগুলো ডেটাবেসে চলে যাবে। তো এই জন্য আমাদের একটা শর্ত লিখতে হবে যে ইফ ইজ সেট, দেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন আমাদের নিতে হবে পোস্ট, এই ভেরিয়েবলটা নিতে হবে, যেটা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, যেটা একটা অ্যারেও অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারে। তো অ্যারে আপনারা কীভাবে চিনবেন, যেটা হলো থার্ড ব্র্যাকেট দিয়ে দুইমুখী থার্ড ব্র্যাকেট থাকে সেটা।
এবং এর ভেতরে আমাদের কি করতে হবে, এই বাটনের নামটা লিখতে হবে, কারণ আমাদের শর্তটা হলো যদি আমরা বাটনে প্রেস করি, তো ইসেট মানে আসলে সেটাই বোঝায় যে আমরা যে বাটনে প্রেস করব তাহলে কি হবে। তো আমরা বাটনের নাম দিয়েছিলাম আপলোড, তো আমি এর ভেতরে লিখলাম আপলোড। এর অর্থ দাঁড়ালো আমরা যদি এই আপলোড বাটনকে প্রেস করি তাহলে কি হবে। তো আমরা এর ভেতরে কি করব, এই যে ইমেজের টাইটেল এবং ইমেজ এটা আমরা এই ডেটাবেসের সাথে ইনসার্ট করে দিব। তো তার আগে আমরা কি করব, যে এই টাইটেলের ভেতরে আমরা যা লিখলাম, ধরুন এটা লিখলাম যে হাউ টু মেক এ সিম্পল ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, তো এটা আমরা একটা ভেরিয়েবলে রাখতে চাচ্ছি, ঠিক আছে, যাতে আমাদের সুবিধা হয়। তো আমি এই একটা ভেরিয়েবল নিচ্ছি যেটার নাম দিচ্ছি টাইটেল, এবং এখানে আমি $_ পোস্ট এবং এর ভেতরে একটা নাম দিচ্ছি যেটার নাম দিচ্ছি টাইটেল। তো দেখুন এখানে আমরা টাইটেল টেক্সট বক্সে যে নামটা ছিল সেটা এখানে দিলাম। এর অর্থ দাঁড়ালো টাইটেল ভেরিয়েবলে আমাদের এখানে যেই ইনফরমেশনটা দিব, অর্থাৎ টাইটেলের ভিতরে যে কথাটা লিখব সেটা আমাদের এই ভেরিয়েবলে চলে আসলো। তো এবার আমরা চাচ্ছি যে এই ইমেজ যেটা আমরা চুজ করব, ঠিক আছে, তো সেটা আমাদের আরেকটা ভেরিয়েবলে রাখতে, ঠিক আছে, এটা আমাদের দরকার। তো ইমেজ বা মাল্টিমিডিয়া ডেটা ইনসার্ট করার জন্য আমাদের বেশ কিছু কথা লিখতে হয়। তো প্রথমেই আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যেটা নাম দিচ্ছি যে ইমেজ, যেটা কি করবে আমাদের এই ইমেজের নামটা বহন করবে। তো আমি কি করব এবার, তো এটা আমরা নিয়েছিলাম, দেখুন আমরা টাইপ দিয়েছিলাম ফাইলস, অর্থাৎ আমরা এখানে যে ইমেজটা চুজ করেছি এর জন্য আমরা এখানে লিখেছিলাম ফাইল। তো আমরা এই ইমেজটা এই ভেরিয়েবলে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে $_files এই ভেরিয়েবলটা বা এই অ্যারেটা নিতে হবে, এবং এর ভেতরে কি করতে হবে, আমরা এই ইমেজ যে অপশনটা রেখেছি এর যে নেমটা দিয়েছি সেই নেমটা আমাদের লিখতে হবে, নেমটা হলো ইমেজ। তো তারপরে আমরা আরেকটা এভাবে নিলাম, তো এর ভেতরে এবার আমাদের কি করতে হবে, লিখতে হবে নেম। তো আমাদের এই 2 ডাইমেনশনাল অ্যারে হয়ে গেল, এবং এটা আমাদের কি ধারণ করবে, এটা ধারণ করবে যে ইমেজটা নিব সেই ইমেজের নাম। তো এরপরে আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে যেটার নাম দিচ্ছি যে image_size, যেটা বহন করবে আমরা যে ইমেজটা নিচ্ছি সেই ইমেজের সাইজ। তো এই জন্য আমাদের কি করতে হবে, $_files এই কিওয়ার্ডটা নিলাম, দেন আমরা এর ভেতরে লিখতে হবে ইমেজটা কেন লিখলাম, কারণ আমরা এই টেক্সট বক্স বা এই যে আমরা যে, অর্থাৎ এটা আমরা ইমেজ চুজ করার জন্য যে অপশনটা সেটার নাম আমরা দিয়েছিলাম ইমেজ, তো সেটা লিখলাম। এবং এর ভেতরে একটা কিওয়ার্ড লিখতে হবে যেটার নাম হলো সাইজ। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো আরেকটা ভেরিয়েবল নিতে হবে যেটার নাম হলো ইমেজ টাইপ, এবং এর ভেতরে আমরা লিখব ফাইলস। এর ভেতরে আমরা প্রথম ইমেজের নামটা লিখব, অর্থাৎ এই ট্যাগের ভেতরে যে নেমটা দিয়েছি, তারপরে আমরা লিখব যে টাইপ, তো এটা লিখলাম। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা সাইজ টাইপ নিলাম। তো এবার আমাদের একটা টেম্পোরারি লোকেশন ক্রিয়েট করতে হবে যেখানে আমাদের ইমেজটা সাময়িকভাবে থাকবে। তো আমি একটা ভেরিয়েবল দিচ্ছি যেটা নাম দিচ্ছি ইমেজ টেম্প লোক। তো এর ভেতরে আমি ফাইলস এই অ্যারেটা নিচ্ছি, এবং এর ভেতরে প্রথমে আমাদের ইমেজ যে ট্যাগ সেটা নামটা দিতে হবে, দেন আমি এর ভেতরে লিখব যে TMP_name। তো এবার আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। তো এরপরে আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে, যে ভেরিয়েবলের ভেতরে আমরা কি করব, ইমেজের একটা পার্মানেন্ট লোকেশন আমরা দিয়ে দিব, ঠিক আছে। তো আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যেটার নাম হলো ইমেজ স্টোর। এই ভেরিয়েবলের ভেতরে আমি সেই পার্মানেন্ট লোকেশনটা আমি দিয়ে দিব। তো এজন্য আমরা কি করব, মানে ডাবল কোটেশন দিলাম। তো এখানে আমাদের ফোল্ডারের নামটা লিখতে হবে, যে ফোল্ডারে আমরা এটা রাখতে চাচ্ছি। তো তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এই ফোল্ডারের ভেতরে একটা সাব ফোল্ডার ক্রিয়েট করতে হবে যেটার নাম আমি দিচ্ছি যে ইমেজ, ঠিক আছে। ইমেজ ফোল্ডারে আমাদের ইমেজগুলো কিন্তু চলে আসবে, অর্থাৎ আমরা এখান থেকে যে ইমেজটা আপলোড করব সেটা তো আমাদের ডেটাবেসে স্টোর হবেই, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা আমাদের এই ফোল্ডারেও আসবে। তো আমরা এই ফোল্ডারের নামটা দিচ্ছি, দেন আমি এটা স্ল্যাশ দিলাম, তারপরে কোটেশনের পরে ডট। তো আমাদের যে ইমেজটা সেই ইমেজের নামটা আমাদের লিখতে হবে। তো সেই নামটা আমরা লিখেছি $ইমেজ এই ভেরিয়েবলে। তো এটা আমি ক্লোজ করে দিলাম।
তো এবার আমাদের পার্মানেন্টলি এই যে ইমেজটা এখান থেকে আপলোড করব সেটা আমাদের যাতে মুভ হয়, তো সেজন্য আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হবে যেটার নাম হলো মুভ আন্ডারস্কোর আপলোডেড আন্ডারস্কোর ফাইল। এই ফাংশনের ভেতরে আমাদের দুইটা ভেরিয়েবল পাস করতে হবে। প্রথম ভেরিয়েবল হলো টেম্পোরারি লোকেশন, সেই ভেরিয়েবলটা অর্থাৎ ইমেজ টেম্প লোক, এটা দেন আমরা কমা দিয়ে যে স্টোর করার জন্য আমরা যেই ভেরিয়েবলটা ব্যবহার করেছি সেটা, তো সেটার নাম দিয়েছি ইমেজ আন্ডারস্কোর স্টোর। আচ্ছা, তো এটা আমি ক্লোজ করলাম। তো আমাদের মোটামুটি এইটুকু হয়ে গেল। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের এসকিউএল কমান্ড লিখতে হবে, ঠিক আছে? যে কমান্ডের মাধ্যমে এখানে আমাদের এই ইমেজের টাইটেল এবং যে ইমেজটা চুজ করলাম সেটা যাতে আমাদের ডেটাবেজে চলে আসে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি যেটার নাম দিচ্ছি এসকিউএল, দেন ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিলাম। এর ভেতরে আমি এবার ইনসার্ট যে কমান্ডটা আছে এসকিউএল-এর সেটা আমাদের লিখতে হবে। তো এসকিউএল-এর জন্য এসকিউএল কি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তো যেটা হলো একটা ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ, এটার মাধ্যমে আমরা ডেটাবেজের কোয়েরি করে থাকি, অর্থাৎ লাইক ইনসার্ট, আপডেট, ডিলিট, ক্রিয়েট, যেগুলো আছে সেগুলো। তো আমরা এখন ইনসার্ট কমান্ড লিখতে চাচ্ছি। তো এসকিউএল এর জন্য যে ইনসার্ট কমান্ড সেটা হলো ইনসার্ট, ঠিক আছে? তারপরে আমাদের লিখতে হবে ইনটু, ইনসার্ট ইনটু, তারপরে আমাদের ডেটাবেজের এই ডেটা টেবিলের নামটা লিখতে হবে এবং এই টেবিলের নাম হলো ইমেজ। তো আমি লিখলাম ইমেজ, দেন আমাদের ব্র্যাকেট দিতে হবে। তো তারপরে আমাদের কলাম নেমটা লিখতে হবে, যেই কলামে আমরা এই তথ্যগুলো ইনসার্ট করতে চাচ্ছি। তো আমরা চাচ্ছি যে আইডি তো আমাদের লাগবে না, কারণ আইডি অটো ইনক্রিমেন্ট হবে। তো টাইটেল এবং ইমেজ এই দুই কলামে আমরা রাখতে চাচ্ছি, মানে সরি, ইনফরমেশনগুলো ইনসার্ট করতে চাচ্ছি। তো আমি সেই কলামগুলোর নাম সিরিয়ালই লিখব, তো টাইটেল কমা ইমেজ। তো তারপরে আমাদের আরেকটা কিওয়ার্ড লাগবে যেটার নাম হলো ভ্যালুজ। তো ভ্যালুজ দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ। তো এর ভেতরে আমাদের কি করতে হবে, এর ভেতরে আমাদের এই ভেরিয়েবল দুইটার নাম লিখে দিতে হবে। টাইটেল, তো প্রথমে আমরা লিখব, তো আমরা প্রথমে চাচ্ছি যে টাইটেলটা আছে এটা আমাদের ডেটাবেজের এই টাইটেল টেবিল কলামে চলে যাক। তো এই জন্য আমরা টাইটেলটা যেই ভেরিয়েবলের ভেতরে রেখেছি সাময়িকভাবে, তো সেটা আমাদের লিখতে হবে এবং এটার নাম দিয়েছি টাইটেল, সেটা লিখে দিলাম। দেন কমা দিয়ে আমাদের এখন এই যে ইমেজটা চুজ করলাম সেটা আমাদের প্রথমে কিন্তু এই ইমেজ ডলার সিম্বল ইমেজ এই ভেরিয়েবলে যাচ্ছে, তো আমরা এই ভেরিয়েবলের নামটা লিখে দিলাম। তো এর সাথে সাথে কি হলো, আমাদের এটা কিন্তু ইনসার্ট কমান্ডটা আমরা করে ফেললাম, বাট এই ইনসার্ট কমান্ডটা কিন্তু রান হয়নি। তো আমরা এই ইনসার্ট কমান্ডটা আমরা পিএইচপিতে রান করার জন্য আমাদের একটা ফাংশন লাগবে যেটার নাম হলো মাইএসকিউএল কোয়েরি, এবং এখানে একটা ফাংশন যেখানে দুইটা ভেরিয়েবল আমাদের পাস করতে হয়। একটা ভেরিয়েবল হলো আমরা ডেটাবেস কানেকশন দেওয়ার জন্য যে ভেরিয়েবলে রেখেছি সেটা, এবং আরেকটা হলো যে এসকিউএল কমান্ডটা যে ভেরিয়েবলে রেখেছি সেই ভেরিয়েবলটা। তাহলে দুইটা আমাদের পাস করতে হয়। তো আমি এটা আরেকটা ভেরিয়েবলে রাখছি যেটার নাম দিচ্ছি যে কোয়েরি। এই ভেরিয়েবলের ভিতরে আমি এই ডেটা অর্থাৎ এই এসকিউএল কমান্ডটা এখন আমি এক্সিকিউট করতে চাই। তো আমাদের এই ফাংশনটা ব্যবহার করতে হবে মাইএসকিউএল কোয়েরি। এর ভেতরে আমি দুইটা ভেরিয়েবল পাস করবো, একটা হলো কন। তো কন এটার কথা অবশ্যই মনে আছে, আমরা db.php-তে দেখবেন যে কন এর ভেতরে লিখেছি, এর ভেতরে আমরা দেখুন এটা আমি দেখাচ্ছি তাহলে বুঝবেন। দেখুন কন এই ভেরিয়েবলের ভিতরে মাইএসকিউএল কানেক্ট, অর্থাৎ এর মাধ্যমে আমরা ডেটাবেসের সাথে কানেকশন দিয়েছি এবং এখানে আমরা এসকিউএল কমান্ড যে ভেরিয়েবলে সেটা আমরা লিখব। তো এসকিউএল আমি লিখে দিলাম। তো এবার আমি কমা সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করলাম। তো আমাদের এইটুকুই ছিল। তো এবার আমরা যদি এটাকে রান করি, তো এবার আমি ধরুন একটা টাইটেল দিলাম যে, তো প্রথমে আমি একটা ইমেজ চুজ করলাম, তো একটা ইমেজ চুজ করতে চাচ্ছি। তো ধরুন আমি এই ইমেজটা চুজ করলাম যে ক্যামটাসিয়া স্টুডিও, আচ্ছা দেখি এটার যে টাইটেলটা ক্যামটাস স্টুডিও 9 ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো আমি এটাই দিচ্ছি যে ক্যামটাসিয়া স্টুডিও ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়াল, ঠিক আছে। তো যদি এবার আমি আপলোডে প্রেস করি, তো দেখুন এখন যদি আমি এটা রান করি, আচ্ছা আমি এটা আরেকবার রান করি, তো দেখুন তো আমাদের টাইটেলে দেখুন টাইটেল যে ইনফরমেশনটা আমরা লিখেছি সেটা চলে আসলো এবং ইমেজের নামটা কিন্তু আমাদের চলে আসলো।
দেখুন আমরা যে নামটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে, যে ক্যামটাসি স্টুডিও 9 ফুল ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়াল এবং ক্যামটাসি স্টুডিও 9 ভিডিও এডিটিং ফুল বাংলা টিউটোরিয়াল .png। তো আমাদের টাইটেল ইমেজ দুইটাই চলে এসেছে। তো এবার আমাদের কাজ হলো ওয়েব পেজে আমরা এখানে যেটা আপলোড করলাম সেটা যাতে আমাদের শো হয়। তো এজন্য আমি আরেকটা পিএইচপি ফাইল নিব যেখানে আমরা দেখাবো মানে ডেটাবেজে। তো আমরা ডেটাবেজে যে ইনফরমেশনগুলো ইনসার্ট করলাম সেটা হলো টাইটেল এবং ইমেজ। তো আমি এখন এই ইমেজটা ওয়েব পেজে শো করাতে চাচ্ছি এখান থেকে। তো এই জন্য আমি আরেকটা পিএইচপি ফাইল নিব, তো যেটার নাম আমি দিচ্ছি যে display.php। তো এখানে আমি HTML এর বেসিক কাঠামোটা লিখব। তো এবার এখানে আমি একটা টাইটেল দিচ্ছি যেটার নাম দিচ্ছি যে ডিসপ্লে ইমেজ। তো এবার আমি এই ওয়েব পেজে কি করব, এই ডেটাবেস থেকে ইনফরমেশনগুলো এই ওয়েব পেজে আমি আনবো, ঠিক আছে, ফেচ করব বা ডিসপ্লে করাবো। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এটাকে কিভাবে দেখাতে চাচ্ছি সেটার উপরে। তো আমি এগুলো একটা লিস্ট আকারে দেখাতে চাচ্ছি। তো এজন্য আমি একটা কাজ করতে পারি, অথবা আমি সরাসরি কিন্তু এটা দেখাতে পারি। তো আমি এটা নর্মালি আপনাদেরকে এটা ডিসপ্লে করে দেখাচ্ছি। তো আমি পিএইচপি নিয়ে কাজটা করতে হবে। তো আমি পিএইচপি এটা লিখলাম। তো প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, ডেটাবেসের সাথে এই display.php এটার কানেকশন করার জন্য এই db.php এই ফাইলটা কানেকশন করে নিতে হবে। তো এই জন্য আমরা ইনক্লুড db.php এর মাধ্যমে ডেটাবেসের সাথে আমরা এই ওয়েব পেজের কানেকশন করে নিলাম। তো এবার আমরা ডেটাবেসের সব ইনফরমেশন, অর্থাৎ এখানে যে ইনফরমেশনগুলো আছে এখানে এগুলো আমরা ওয়েব পেজে শো করাতে চাচ্ছি। তো এজন্য আমরা কি করব, মানে এসকিউএল এর একটা কমান্ড আছে সিলেক্ট কমান্ড, যেটার মাধ্যমে আমরা ডেটাবেস থেকে ইনফরমেশনগুলো শো করাতে পারি। তো সেটা আমরা করব। তো এই জন্য আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যেটা নাম দিচ্ছি SQL1 এবং এর ভেতরে আমি সিলেক্ট কমান্ডটা লিখলাম, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো ডিসপ্লে করি। তো সেটা হলো সিলেক্ট। তো আমরা কি কি ইনফরমেশন চাচ্ছি, তো সব, সেই জন্য আমি অল লিখলাম। তো অল লেখার জন্য সিলেক্ট স্টার। তো সিলেক্ট স্টার মানে হলো সব কিছু সিলেক্ট করা। তো তারপরে সিলেক্ট অল। তো এরপরে আমাদের এটা লিখতে হবে যে ফ্রম, তারপর টেবিলের নাম। তো টেবিলের নাম ছিল ইমেজ। তো আমাদের এটা হয়ে গেল। তো এবার আমরা এই এসকিউএল কমান্ডটা আমরা এবার এক্সিকিউট করতে চাই। তো এটা এক্সিকিউট করার জন্য আমাদের একটা ফাংশন লাগবে, যেটা একটু আগে করলাম, সেটা হলো MySQL কোয়েরি। তো আমরা এটা একটা ভেরিয়েবলের ভেতর রাখবো যেটার নাম দিচ্ছি যে query1। এর ভেতরে এই ফাংশনটা ব্যবহার করব MySQLi কোয়েরি, এবং এর ভেতর দুইটা ভেরিয়েবল পাস করতে হবে, একটা হলো ডেটাবেস কানেকশনের জন্য যে ভেরিয়েবল, আরেকটা হলো এসকিউএল কমান্ড। তো এটার নাম দিয়েছিলাম SQL1। তো আমরা এই ইনফরমেশনটা এবার ওয়েব পেজে চাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, লুপ ইউজ করতে হবে। তো লুপ কেন, এখানে হয়তো একটা ইনফরমেশন আছে, বাট আমাদের যখন অসংখ্য ইনফরমেশন থাকবে তো সেগুলো আমরা কিভাবে আনয়ন করবো, একটা একটা করে তো সম্ভব না। এই জন্য আমরা লুপ ইউজ করবো, সেটা হলো হোয়াইল লুপ। তো হোয়াইল লুপের ভিতরে আমি একটা ভেরিয়েবল ইউজ করব যেটা নাম দিচ্ছি ইনফো। তো ইনফো কেন ইউজ করলাম, এটা আমাদের লাগবে কলাম আকারে আমি যদি সব কিছু এখান থেকে শো করাতে চাই। তো ইনফো এটা তখন অ্যারে হয়ে যাবে। এটা কিছুটা আপনাদের আমি বলি যে পোস্ট একটা অ্যারে আছে না, সেরকম হয়ে যাবে। এবং এর ভেতরে আমরা একটা ফাংশন ব্যবহার করব যেটার নাম দিচ্ছি, যেটার নাম হলো MySQLi ফেস অ্যারে। তো এই ফাংশন কি করে, একটা ভেরিয়েবলকে অ্যারে বানিয়ে দিল। তো আমি $সিম্বল ইনফো এটাকে অ্যারে বানিয়ে দিল, এবং এই ভেরিয়েবলটা তখন কি করবে, আমাদের ডেটাবেস থেকে ইনফরমেশনগুলো আনয়ন করবে। অর্থাৎ আমরা এই ফাংশনের মাধ্যমে কি করি, ডেটাবেস থেকে ইনফরমেশন কালেক্ট করি, এবং এটা আমরা আরেকটা ভেরিয়েবলে রেখেছি যেটার মাধ্যমে আমরা এটা করব। এবং এর ভেতরে একটা ভেরিয়েবল পাস করতে হবে। তো সেটা হলো আমরা যেই ভেরিয়েবলে এসকিউএল কমান্ড এক্সিকিউট করেছি, তো সেটার নাম ছিল $সিম্বল query1। তো $সিম্বল query1 এটা। তো এবার আমি কি করব, ইমেজটা শো করাতে চাচ্ছি। তো এবার আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে, বাট এটা পিএইচপির অংশ। তো পিএইচপির ভেতরে আমরা ইমেজ মানে কোনো HTML ট্যাগ ব্যবহার করতে পারি না। তো এই জন্য কী করতে হয়, আমাদের পিএইচপি থেকে বের হয়ে যেতে হয়। বাট আমাদের এই মেন যে পিএইচপি এর ভেতর থেকে বেরোনো যাবে না। তো আমরা কি করব, এর মধ্যবর্তী একটা জায়গা তৈরি করে নিব যেখানে আমরা আমাদের পিএইচপিরও কাজ করবে এবং সেখানে HTML-এরও কাজ করবে। তো এই জন্য আমরা কি করব, এইখান থেকে এইটুক পর্যন্ত একটা পিএইচপির অংশ, তো এইটুকু হয়ে গেল, এবং
এবার নিচের থেকে এইটুক। তো এজন্য আমরা কি করব যে ডলার মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি। তাহলে দেখুন এইটুক কিন্তু পিএইচপি, এখান থেকে শুরু এখান থেকে ক্লোজ, আবার এখান থেকে শুরু এখান থেকে ক্লোজ, আবার এই টোটাল মিলে আবার সম্পূর্ণ পার্ট, এবং এর মাঝখানের অংশটা কিন্তু ফ্রি। এখানে আমরা HTML ইউজ করতে পারবো। তো এখানে আমি যে কাজটা করতে চাচ্ছি তো সেটা হলো আমরা তো আমি ইমেজ ট্যাগ ব্যবহার করলাম IMG। তো এবার আমরা এই সোর্সের ভেতরে কি করব, সোর্সের ভেতরে প্রথমে আগে ফোল্ডারের নামটা লিখতে হবে। তো আমি ফোল্ডারের নামটা লিখে দিলাম, দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব। তো এবার এর ভেতরে আমাদের পিএইচপির কাজ করতে হবে, অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে, ডেটাবেস থেকে এই যে ইমেজটা নিলাম এই ইমেজের যে নামটা সেটা তো আমাদের লাগবে। তো এই জন্য আমি কি করব, এর ভেতরে পিএইচপি ইউজ করলাম। তো পিএইচপি এবং এর ভেতরে ইকো এটা নিলাম। তো ইকো এই কিওয়ার্ডের মাধ্যমে কি করি, আমরা পিএইচপিতে কোনো কিছু আমরা পেজে শো করাই, অর্থাৎ এটা কিছুটা সি ল্যাঙ্গুয়েজের প্রিন্টএপের মতো, এর ভেতরে যা দিবেন সেটা ডিসপ্লে হবে। তো এবার আমরা এই ভেরিয়েবলটা নিব যে ইনফো, কারণ আমরা এর ভেতরে দেখুন মাইস্কুলে ফেস অ্যারে রেখেছি, যেটার মাধ্যমে আমরা কি করি, ডেটাবেস থেকে ডেটা আমরা ওয়েব পেজে শো করি। তো ইনফো, এবং এর ভেতরে কি করব আমরা এই যে টাইটেল মানে ইমেজটা যেই কলামে রেখেছি সেই কলামের নেমটা আমাদের লিখতে হবে। তাহলে এটা আমাদের এখানে চলে আসলো। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো আমি এটা সেভ করলাম, তো আমাদের display.php, তো এটা রান করতে হবে। তো আমি কি করব, লোকাল হোস্ট লিখলাম এবং সেই ফোল্ডারে যাচ্ছি যেখানে আমরা এটা রেখেছি, এবং সেটার নাম ছিল ইনসার্ট, আচ্ছা এটা display.php। তো দেখুন আমরা এখানে যেই ইমেজটা ডেটাবেজে ছিল সেটা কিন্তু আমাদের ওয়েব পেজে শো হচ্ছে। তো আমরা যদি চাই যে সাইজটা মেনটেন করতে, তো সাইজটা মেনটেন করার জন্য আমাদের এখানে সিএসএস এর একটু কাজ করতে হবে। তো আমি সেই কাজই করব, স্টাইল ট্যাগ নিলাম এবং ইমেজ আইএমজি ইমেজ নিলাম, এবং এর উইডথটা আমি ছোটো করে দিচ্ছি। তো এর উইডথটা ধরুন 300 পিক্সেল। তো এবার যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের এটা কিন্তু অনেক ছোট হয়ে গেল। আমি চাইলে সাইজটা কিন্তু বাড়াতে পারি। তো ধরুন এটা আমি 350 পিক্সেল করে দিচ্ছি, আচ্ছা এটা অনেকটা বেড়ে গেল। তো এবার যদি আমি আরও ইমেজ আপলোড করি তাহলে দেখুন, তো আমি এখানে চুজে ক্লিক করলাম, এখন আমাদের ইমেজ চুজ করার অপশন দিয়ে দিল। তো এখান থেকে আমি যে কোনো ইমেজ চুজ করতে পারি। তো ধরুন আমি এই ইমেজটা চুজ করলাম এবং এটার নাম হলো হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস, ঠিক আছে। তো হাউ টু স্ক্যান মাল্টিপল পেজেস বাই Epson L3110 স্ক্যানার। তো এবার যদি আমি আপলোডে প্রেস করি তাহলে দেখুন আমাদের এটা ডেটাবেজে চলে আসলো, এবং দেখুন এটা দ্বিতীয়তে। তো এবার আমরা যদি ডিসপ্লে পেজটা রান করি তাহলে দেখুন আমাদের এই ইমেজটা কিন্তু চলে এসেছে। তো এভাবে আমরা খুব সহজে এটা এখান থেকে ইনসার্ট করতে পারবো, যেটা প্রথমে ডেটাবেজে যাবে, তারপরে আমাদের এখানে সেটা শো হবে। তো আমরা আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হলো আমরা যদি এখন চাই ডেটাবেস থেকে আমরা যে ইমেজ নিয়েছি সেই ইমেজের যে টাইটেল নেমটা দিয়েছি সেটা আমরা প্রতিটা পিকচারের উপরে যদি আমরা শো করাতে চাই তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, তো আমরা এখন একটা কাজ করব, সেটা হলো আমরা সেকশন ওয়াইজ রাখতে চাচ্ছি। তো আমরা এখন যে কাজটা করেছি এটা কিন্তু কোনো সেকশন ওয়াইজ নেই। তো আমরা কি করতে পারি, এই সব কিছুকে আমরা একটা ডিফ ট্যাগের ভেতরে রাখতে পারি। তো আমি এর জন্য সব কিছু একটা ডিফ ট্যাগ নিলাম এবং ডিফ ট্যাগের ভেতরে আমি এগুলোকে পেস্ট করলাম। তাহলে কি হবে, প্রতিটা আলাদা আলাদা একটা ডিফ ট্যাগ হবে এবং সেকশন হবে, যেটার ভেতরে আমি দুইটা জিনিস রাখবো, একটা হলো উপরে টাইটেল এবং ইমেজ, এবং এগুলো আমি একটা সিস্টেমে রাখতে চাচ্ছি। তো আমি এবার কি করব, এর ভেতরে ইমেজ ট্যাগের ঠিক আগে আমি টাইটেল লেখার জন্য একটা অংশ নিচ্ছি, যেটার নাম দিচ্ছি পি ট্যাগ। তো পি ট্যাগের মাধ্যমে আমি টাইটেল শো করাতে চাচ্ছি। তো এর ভেতরে আমি পিএইচপি লিখলাম, এখন আমি এই টাইটেলটা শো করাতে চাচ্ছি। তো আমি কি করব, ইকো নিলাম, দেন এখানে যেই ভেরিয়েবলটা নিয়েছি যে ডলার সিম্বল ইনফো, এবং এটা অ্যারে, এবং এর ভেতরে আমি লিখলাম টাইটেল। তো টাইটেল এটা কোনটার নাম, এটা হলো আমাদের এই কলামের নাম। তো এবার আমি যদি সেভ করে এখানে রান করি তো দেখুন
আমাদের টাইটেলও কিন্তু চলে আসছে, বাট দেখুন এটা কিন্তু একই লাইনে চলে আসলো। আমরা চাচ্ছি কি যে এগুলো আগে যেরকম ছিল একই লাইন বরাবর সেটা। তো এজন্য আমাদের একটু সিএসএসে যেতে হবে। তো আমরা ডিভ ট্যাগ নিয়ে এটার ফ্লট যদি আমি লেফট করে দিই তাহলে তাহলে দেখুন এগুলো একই লাইন বরাবর চলে আসবে। আচ্ছা এটা আচ্ছা এটা ডিভ, আচ্ছা ডিভ ট্যাগ, আমি ডিভ ট্যাগ নিলাম, এটার ফ্লট, আচ্ছা এটার ফ্লট লেফট করলাম, তারপরেও কাজ হচ্ছে না কেন? আচ্ছা, এটার আমি যদি ডিসপ্লে ইনলাইন করে দিই তাহলে দেখুন কি হয়। সে ফ্লটটা আমি এলইএফটি লেফট, সে ডিভ ট্যাগ এর ফ্লটটা আমি লেফট করে দিলাম। আচ্ছা ইমেজ উইড, আচ্ছা আচ্ছা এই উইড তো এটার আমি একটা কাজ করতে পারি, চারিদিকে একটা বর্ডার দিতে পারি যে 1 পিক্সেল সলিড ব্ল্যাক। আচ্ছা তো এবার আপনারা দেখুন, ও আচ্ছা তো আমাদের একটা সমস্যা হয়েছে, সেটা হলো আমাদের কোনো গ্যাপ নেই। আচ্ছা তো আমরা একটা গ্যাপ ক্রিয়েট করি, সেটা হলো মার্জিন। তো আমি মার্জিন ধরুন 20 পিক্সেল ইউজ করলাম। তো এবার আপনারা দেখুন কি হয়। ও আচ্ছা এখানে ডিভ ট্যাগ ইউজ করলাম, অথচ আচ্ছা তো আমরা এখানে ডিভ ট্যাগ ইউজ না করে একটা কাজ করি, সেটা হলো এটাকে আমরা লিস্ট আকার ইউজ করি, তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হবে। তো আমি ডিভ এটা কেটে দিলাম। তো সব কিছু আমি একটা কাজ করি, একটা ইউএল ট্যাগের ভেতরে রাখলাম এবং আমরা এর ভেতরে এলআই, এই ট্যাগের ভেতরে আমি সব কিছু করতে চাচ্ছি। তো এলআই এর ভেতরে এখন আমি এগুলো রেখে দিলাম। তো এবার আমি যদি কি করি, এই ডিভটা কেটে দিয়ে আমি যদি ইউএলটা করি, ইউএল যে লিস্ট স্টাইল টাইপ, এটা আমি নান করে দিচ্ছি। আচ্ছা এটা আমি নান করে দিচ্ছি এবং যে এলআইটা আছে, এলআই এটার ফ্লট এটা আমি লেফট করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন, আচ্ছা তো এটা এভাবে চলে আসলো। আচ্ছা তো এরপরে আমি এখানে ব্রেক ইউজ করলাম, তাহলে কি হয় দেখুন। আচ্ছা এখানে ইমেজ, এখানে ব্রেক ট্যাগ, ও আচ্ছা আমরা একটা মিস্টেক করেছি, সেটা হলো আমরা ইউএল নিয়েছি ঠিক আছে, তো আমরা ইউএলটার ভেতরে যে এলআইটা, তো এলআইটা আমাদের কি করতে হবে, এটার ভেতরে লিখতে হবে। তো আমরা এর ঠিক ভেতরে এটা কেটে দিয়ে আমি এই লুপের ভেতরে আমাদের এলআইটা লিখতে হবে, ঠিক আছে। তো আমি এই লুপের ভেতরে এলআইটা লিখছি যে এভাবে। আচ্ছা তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন,
তো দেখুন আমাদের এই প্রবলেমটা কিন্তু সলভ। তো দেখুন আমাদের গ্যাপ খুবই কম। তো এই গ্যাপটা আমাদের একটু বৃদ্ধি করার জন্য এলআই এর ভেতরে মার্জিন আচ্ছা মার্জিন ইউজ করতে হবে। তো ধরুন আমি এটা 10 পিক্সেল ইউজ করলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের এই প্রবলেমটা কিন্তু সলভ। তো আমরা দেখুন এখানে ইমেজ আপলোড করলাম, সেটা কিন্তু আমাদের এখানে শো হচ্ছে, অর্থাৎ সেটা ডেটাবেস থেকে কিন্তু আমাদের এই ওয়েব পেজে শো হচ্ছে। এটা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার, আপনারা বুঝতে পেরেছেন। তো মাঝে আমাদের একটু লেট হয়ে গেছিলো, আসলে প্রবলেম হচ্ছিল, সেটা হলো আমাদের যে এলআই যে ট্যাগটা নিলাম সেটা কিন্তু আমাদের কি করতে হবে, লুপের ভেতরে নিতে হবে। তো আমরা এই সব কিছুটা ডিভের ভিতর নিছি, যার ফলে সব কিছু মিলে একটা ডিভ হয়ে যাচ্ছে। বাট আমরা এটা লুপের ভেতর ইউজ করলে এই টোটালটা মিলে একটা এলআই, এটা মিলে দ্বিতীয় এলআই, তো এভাবে অনেকগুলো হবে। আমাদের যতগুলো ইনফরমেশন থাকবে, মানে রেকর্ড বা যতগুলো সারি থাকবে ততগুলো এরকম এলআই ট্যাগ তৈরি হয়ে যাবে। বাট আমরা কিন্তু এখানে দেখুন একটা এলআই ট্যাগ নিয়েছি, বাট এটা যেহেতু একটা লুপ, তো এই জন্য আমাদের যে কয়টা রেকর্ড থাকবে বা সারি থাকবে সে কয়টা কিন্তু আমাদের এভাবে তৈরি হবে। তো আমরা কিন্তু এভাবে ডিজাইন করে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে ইমেজ আমরা এভাবে আপলোড করতে পারি এবং সেটা আমরা ওয়েব পেজে শো করাতে পারি। তো এটা আমাদের সে আপলোড করার পেজ, যেখানে ইমেজ টাইটেল এবং ইমেজ, এবং সেটা এখান থেকে আমরা আপলোড করলাম আর এবং সেটা ডেটাবেজে গেল এবং তারপরে সেটা আমাদের ওয়েব পেজে আমরা শো করেছি। দেখুন আমাদের টাইটেল ইমেজ তো এভাবে। আর আমাদের সোর্স কোডটা দেখুন, আমাদের এখানে আমরা ডেটাবেজের সাথে কানেকশন দিয়েছি এটার মাধ্যমে, এটা আশা করি বুঝেছেন, আমি ইন ডিটেলস আলোচনা করেছি। এবং ডিসপ্লে, এটার মাধ্যমে আমরা কি করেছি, ওয়েব পেজে আমরা ইনফরমেশনগুলো শো করিয়েছি। আর আমাদের কোড কিন্তু খুবই সিম্পল, আপনারা দেখুন জাস্ট এখান থেকে এইটুকু কাজ করেছি, আর বাকি সব সিএসএস এর কাজ, খুবই সিম্পল। আর ইনসার্টের জন্য আমাদের খুব সিম্পল কাজ, আমি অলরেডি এক্সপ্লেইন করেছি। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা পিএইচপি ব্যবহার করে আমরা কোনো ইমেজকে আমরা ডেটাবেজে ইনসার্ট করতে পারি, সেটা আমরা ওয়েব পেজে শো করাতে পারি এই পিএইচপি ব্যবহার করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।